আচ্ছা, ভারতের পশ্চিমে গুজরাটে এমন একটা জেলা আছে যেখানে একদিকে দিগন্তজোড়া নুনের মরুভূমি আর অন্যদিকে জীবনের সব রঙিন উৎসব যেন মিলেমিশে একাকার। তো চলুন, আজ আমরা কচ্ছের সেই রহস্যময় জগতে একটা ডুব দিই, যেখানে প্রকৃতি আর মানুষ মিলে তৈরি করেছে একেবারে অবিশ্বাস্য উপাখ্যান। একটা মরুভূমি আবার সমুদ্রে পরিণত হতে পারে? শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। কচ্ছের সবচেয়ে বড় জাদুটা হল ঋতুর সঙ্গে সঙ্গে ওর রূপ বদল, যা দেখলে অবাক হতে হয়। চলুন সেই জাদুরই সাক্ষী হওয়া যাক। তো সবার আগে জানতে হবে, এই যে এত অদ্ভুত সুন্দর একটা জায়গা, এটা তৈরি হলো কিভাবে? এর এখনকার চেহারার পেছনে কিন্তু লুকিয়ে আছে হাজারো বছরের ইতিহাস আর প্রকৃতির এক বিশাল খেলা। জানেন, এর নামের পেছনেও কিন্তু একটা বেশ মজার গল্প আছে। মানচিত্রটা দেখলেই বোঝা যায় এর আকৃতি অনেকটাই কচ্ছপের মতো, আর ঠিক সেখান থেকেই এর নাম হয়েছে কচ্ছ। প্রায় ৪৫,৬৫২ বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই জেলাটা গুজরাটের সবথেকে বড় জেলা। কচ্ছের ইতিহাস কিন্তু হাজার হাজার বছরের পুরনো। একটু ভাবুন তো, একসময় এটা ছিল বিশ্বের অন্যতম প্রাচীন সিন্ধু সভ্যতার একটা অংশ। আবার ধরুন, আজ থেকে প্রায় ২০০ বছর আগে এক বিশাল ভূমিকম্প এই অঞ্চলের ভূগোলটাকে চিরদিনের জন্য পাল্টে দেয়। এমনকি স্বামী বিবেকানন্দও কিন্তু ১৮৯৩ সালে এই ঐতিহাসিক মাটিতে পা রেখেছিলেন। সেই যে ভূমিকম্পটা হলো, তার প্রচণ্ড শক্তি আর তার পরে আসা সুনামির কারণে এখানকার বিশাল একটা এলাকা হঠাৎই ওপরের দিকে উঠে আসে, আর তাতেই তৈরি হয় প্রায় ৯০ কিলোমিটার লম্বা একটা শৈলশিরা। এটাই কচ্ছকে তার আজকের এই অসাধারণ চেহারাটা দিয়েছে। মানে প্রকৃতির ধ্বংসই এখানে নতুন কিছু তৈরি করেছে। আচ্ছা, এবার আসা যাক কচ্ছের আসল পরিচয়ের কথায়, মানে তার বিখ্যাত সাদা মরুভূমি বা কচ্ছের রণ। এটা এমনই এক মায়াবী জায়গা যা ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলায়। কখনো এটা মরুভূমি তো কখনো হয়ে যায় সমুদ্র। ভাবা যায়, সারা ভারতের মোট লবণের প্রায় ৭৫% আসে এই বিশাল নোনা প্রান্তর থেকে। তার মানে এটা শুধু পর্যটকদের জন্য একটা দারুণ জায়গাই নয়, দেশের অর্থনীতির জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রণের এই দুটো রূপ সত্যিই অবাক করার মতো। শীতকালে যতদূর চোখ যায় দেখবেন শুধু ধবধবে সাদা নুনের চাদর, আবার বর্ষাকালে সেই একই জায়গা জলে টইটম্বুর হয়ে একটা বিশাল হ্রদের চেহারা নেয়। কিন্তু কচ্ছের রণ মানে শুধু লবণ আর মরুভূমি নয়, এটা জীববৈচিত্র্যেরও এক বিশাল ভাণ্ডার। দেখুন, গ্রেট রন আর লিটল রন এই দুটো ভাগে ভাগ করা যায় জায়গাটাকে। এর মধ্যে লিটল রন হল বিপন্নপ্রায় এশীয় বন্যগাধার একমাত্র আশ্রয়স্থল। আর শীতকালে কি হয় জানেন? হাজার হাজার পরিযায়ী পাখির কলরবে এই নোনা প্রান্তরটা একেবারে জীবন্ত হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হল, প্রকৃতির এই রকম একটা কঠিন পরিবেশে এখানকার মানুষ কিভাবে এত রঙিন একটা সংস্কৃতি গড়ে তুলল? চলুন এবার কচ্ছের মানুষের সেই জীবনের গল্পটাই শোনা যাক। এখানকার ঐতিহ্যবাহী বাড়িগুলোকে বলা হয় ভুঙ্গা। এই যে মাটির তৈরি গোলাকার বাড়িগুলো, এগুলোর নকশাটা একটা দারুণ কৌশলে বানানো। এটা এখানকার চরম আবহাওয়া, মানে প্রচণ্ড গরম বা কনকনে শীত, এমনকি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও ভেতরের মানুষজনকে বাঁচায়। বলা হয় কচ্ছের বাতাসে নাকি শিল্প মিশে আছে। এখানকার এক একটা সম্প্রদায় এক এক রকম শিল্পকলার ধারক। যেমন ধরুন, রাবারি বা আহির নারীদের সূচের ফোড়ে ফুটে ওঠে নানা রঙিন গল্প। আবার খত্রী সম্প্রদায়ের হাতে সাধারণ কাপড়ই যেন হয়ে ওঠে একটা রঙের ক্যানভাস। কচ্ছের সংস্কৃতি যতটা সমৃদ্ধ, এর খাবার দাবারও কিন্তু ঠিক ততটাই স্বাদে ভরা। একবার ভাবুন তো, গরম গরম বাজরার রোটলা, তার সাথে মশলাদার কারি, আর পাশে যদি থাকে এখানকার বিশেষ কচুম্বার সালাদ, আহা, একেবারে স্বর্গীয় অভিজ্ঞতা। আর কচ্ছের এই সব রং, রূপ আর সংস্কৃতি যদি একসঙ্গে উপভোগ করতে হয়, তাহলে তার সেরা ঠিকানা হল রণ উৎসব। এই উৎসবটা হল সাদা মরুভূমির বুকে এক রঙিন স্বপ্নের মতো। প্রতি বছর শীতের আমেজটা যেই শুরু হয়, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এই সাদা মরুভূমি এক বিশাল উৎসবে সেজে ওঠে। যখন প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে থাকে, ঠিক তখনই এই উৎসবের শুরু হয়। এই উৎসবে গেলে কি অভিজ্ঞতা হতে পারে? আচ্ছা, দর্শনার্থীরা মরুভূমির বুকে তাঁবুতে রাত কাটাতে পারেন, উটের পিঠে চড়ে ঘুরতে পারেন, আর সন্ধ্যায় লোকনৃত্য ও সঙ্গীতের আসরেও যোগ দিতে পারেন। এক কথায় বলতে গেলে এটা হলো কচ্ছের আত্মাকে একদম কাছ থেকে অনুভব করার একটা অসাধারণ সুযোগ। এই জায়গাটার আরও একটা আকর্ষণীয় দিক আছে। এখান থেকে কিন্তু সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের সিন্ধু অঞ্চলের ভূদৃশ্য দেখা যায়।
এটা যেন ভৌগোলিক সীমানা ছাড়িয়ে দুই দেশের প্রকৃতিকে এক সুতোয় বেঁধে ফেলেছে, যা এখানকার অভিজ্ঞতায় একটা অন্যরকম রোমাঞ্চ এনে দেয়। এই অঞ্চলের ইতিহাসটা আরও উজ্জ্বল হয়ে ওঠে যখন আমরা জানতে পারি যে স্বামী বিবেকানন্দের মতো একজন যুগপুরুষও তার সেই বিশ্ববিখ্যাত শিকাগো যাত্রার ঠিক আগে এই মাটিতে পা রেখেছিলেন। সব শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, যে মাটির প্রকৃতি এত কঠিন, এত বৈপরীত্যে ভরা, সেখানে কি করে এত সমৃদ্ধ আর রঙিন একটা সংস্কৃতি শুধু টিকেই থাকে না, বরং এত জীবন্তভাবে বিকশিত হতে পারে? হয়তো এই প্রতিকূলতার বিরুদ্ধেই লড়াই করে বেঁচে থাকার যে অদম্য ইচ্ছা, সেটাই কচ্ছের সংস্কৃতির আসল প্রাণশক্তি, আর এটাই বোধহয় কচ্ছের আসল পরিচয়।